আজ গুরু পূর্ণিমা। আমাদের এটি ব্যাস পূর্ণিমা আমরা বলি। আজকের দিনে এই অনুষ্ঠান সত্যি এক অন্য মাত্রা এনে দেয়। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের রাজ্যের দিশা নির্দেশকারী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন আমার বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী মহাশয়, মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী সুব্রত গুপ্ত মহাশয়, আছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার মহাশয় সহ আমাদের সকল আধিকারিকবৃন্দ, আছেন আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা। সকলকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে আমাদের বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবে নমঃ। আমাদের মাননীয় শিক্ষক মহাশয় বৃন্দ যেভাবে বিদ্যালয় পরিচালনা করেন এবং সেটা পরিচালনা করতে গিয়ে তারা যে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হন, সেই বিষয়টা আমাদের এই সরকার ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা আমার রয়েছে। সে কারণে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে দেওয়া অর্থ এবং তার সঙ্গে রাজ্য সরকারের যে অর্থ দেওয়ার কথা, সেটিকে সঙ্গে নিয়ে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কম্পোজিট গ্রান্ট দেওয়ার ব্যবস্থা করলাম। কম্পোজিট গ্রান্ট আমরা জানি যে বিদ্যালয়গুলোর দৈনন্দিন যে বিভিন্ন খরচ খরচা আছে, আমাদের বিদ্যালয়ের বিদ্যুৎ বিল থেকে শুরু করে সেখানে সুচিতা রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো বা কাজকর্ম করা হয় এবং আরো অন্যান্য দৈনন্দিন কাজের জন্য এই অর্থ ব্যয় করা হয়। সেক্ষেত্রে সাধারণ ছোট স্কুলগুলো বিশেষত প্রভূত অসুবিধার সম্মুখীন হয়। তারা কোথা থেকে অর্থ পাবে দৈনন্দিন খরচ খরচার জন্য সেটা তারা বুঝে উঠতে পারে না, যার জন্য অনেক সময়ই তাদেরকে নিজেদের পকেটের পয়সা খরচ করে বিদ্যালয় পরিচালনার জন্য তাদের অর্থের যোগান দিতে হয়। সেই জায়গা থেকে যাতে এই স্কুলগুলোকে বের করে নিয়ে আসা যায়, তার জন্যই মূলত এই কম্পোজিট গ্রান্ট। আজকের এই কম্পোজিট গ্রান্ট 80,375টি বিদ্যালয়ে দেওয়া হলো এবং 296.64 কোটি টাকা এই অর্থ সমস্ত বিদ্যালয়ে প্রেরণ করা হলো। আমি আশা করব যে এর মধ্য দিয়ে বিদ্যালয়গুলির যে একটা দুরবস্থা ছিল, সেই দুরবস্থা থেকে তারা কিছুটা মুক্তি পাবে। আমরা অতি অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়গুলিতে যে বিভিন্ন গ্রান্ট, বিশেষত অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, এছাড়া আমাদের অটল টিঙ্কারিং ল্যাব, পিএমশ্রীর মধ্য দিয়ে আমাদের যে পিএমশ্রীর যে বিশেষ ব্যবস্থা সেগুলো বিদ্যালয়গুলোতে দেওয়া, স্মার্ট ক্লাসরুম আরও অতিরিক্ত 1000টি বিদ্যালয়ে শুরু করা, যেগুলো আমরা বাজেটে ঘোষণা করেছি, সে কাজগুলো আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে করব। এবং সর্বোপরি আমাদের এই সরকারের পরিষ্কার একটি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। আমাদের লক্ষ্য ছাত্রছাত্রীরা আজকের দিনের উপযোগী করে তারা যেন শিক্ষা পায়, তার জন্য বিদ্যালয়গুলোকে প্রস্তুত করা। এবং সেই লক্ষ্যে অবিচল থেকে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দিশা নির্দেশে আমরা
সেই কাজ নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো এখনো দেখার মতো কোনো কাজ হচ্ছে না, বিশেষত নিয়োগের ক্ষেত্রে, কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো জয়েনিং হয়নি, তার জন্যই এরকম একটা আতঙ্কের পরিবেশ রয়ে গেছে, কিন্তু 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার সম্পূর্ণ অবগত এবং সেই সময়কে মনে রেখেই আমরা কাজ করে চলেছি এবং সঠিকভাবে যাতে নিয়োগ সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আমার দপ্তর এবং একই সঙ্গে আমাদের সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। আজকের এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদেবদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়। এবার অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের পরম সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। প্রথমেই আজ গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো। আমরা আমাদের জীবনে 3 ধরনের গুরুদের আমরা গুরুর আসনে আমরা অধিষ্ঠান করি। একটি হচ্ছে জন্মদাতা পিতামাতা, আরেকটি হচ্ছে আমাদের জ্ঞানার্জন শিক্ষা দানের মধ্য দিয়ে যারা আমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেন, অর্থাৎ আচার্যগণ, শিক্ষক শিক্ষিকা। আরেকটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক গুরু, যাদের মন্ত্রে, যাদের আদর্শে আমাদের ভারতবর্ষের যে পরম্পরা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে আমরা জাগ্রত করি, সেই গুরু। আমি আজকের দিনে সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমি আজ সকালে শুরু করেছিলাম বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের আন্তর্জাতিক প্রধান কার্যালয় বেলুড় মঠ থেকে। সেখানে ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম এবং পুজো দেওয়া, মঠের সভাপতি মহারাজের আশীর্বাদ গ্রহণ করা এবং মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, যিনি ব্যক্তিগতভাবে আমার গুরুদেব সুবীরানন্দজি প্রভু, তার চরণ ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা। আমি আজকে গুরু পূর্ণিমার দিনে এই কথাগুলি কেন বললাম, তার কারণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন মূলত 4টি উদ্দেশ্য নিয়ে। একটি হলো সেবা প্রদান, যার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ছিল উল্লেখযোগ্য। দুটি হচ্ছে শিক্ষাঙ্গন তৈরি করা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সার্বজনীন করা। তৃতীয় হচ্ছে মানুষের মধ্যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটানো। চতুর্থ হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা অন্য কোনো কারণে, মহামারীর কারণে বিপদগ্রস্ত হয়, তখন মানুষকে সেবা প্রদান করা। তাই আপনারা লক্ষ্য করবেন, মঠ ও মিশন বলুন বা স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ বলুন, তাদের যে সমস্ত কেন্দ্র বা সেন্টার গড়ে উঠেছে, সেখানে কিন্তু একটা করে বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা স্বাস্থ্যকেন্দ্র তারা সব জায়গায় চালায়। তাই আজকের দিনে
আমি সমস্ত আচার্যগণকে আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন উত্তরবঙ্গের অত্যন্ত কৃতী প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের, আমার দীর্ঘদিন ধরে সহযোগী, 5 বছর বিধায়ক ছিলেন, এবারে পুনর্নির্বাচিত হয়ে তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। আমাদের দীপক বর্মন মহোদয়, তাকে যথাযথ সম্মান নিবেদন করি। আমাদের রায়গঞ্জ থেকে নির্বাচিত শিক্ষাবিদ, আমাদের রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী মহোদয়, তাকেও সম্মান জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের মুখ্য সচিব, যিনি একটু আগেই আজকের এই কর্মসূচির উদ্দেশ্য এবং কেন বিগত 3 বছর আপনারা বঞ্চিত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। মাননীয় মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত আইএস এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিক বিনোদ কুমারজি মহোদয়, এর বাইরেও আধিকারিকরা রয়েছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এবং শুধু শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নন, বিদ্যানুরাগী এবং কোথাও কোথাও ছাত্রছাত্রীদেরও আমি দেখতে পাচ্ছি। সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, এই কর্মসূচির আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। যে কথা মাননীয় মুখ্য সচিব বলেছেন, 100% কম্পোজিট গ্র্যান্টের 60% ভারত সরকার দেয়, 40% রাজ্য সরকার দেয়। কোনো কারণ ছিল না এই 3 বছর অধিক সময়, এটা 4র্থ বছরে আমরা প্রদান করছি, এর কোনো কারণ ছিল না। আমরা এই বার্তাটাই আপনাদের কাছে দেওয়ার জন্য আজকে মিলিত হয়েছি এবং আপনাদের আরটিজিএস এর মাধ্যমে, আমাদের নেট ব্যাংকিং এর মাধ্যমে সব স্কুলের অ্যাকাউন্টে ইতিমধ্যেই 296.64 কোটি টাকা, 80,375টি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর বিদ্যালয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা সেটা একটু আগেই প্রদান করলাম, আপনারা অর্থ পেয়েও গেছেন। আমরা জানি যে এই অর্থের পরিমাণ এত বিরাট সংখ্যক স্কুলে এই টাকাটা এমন কিছু নয়, কিন্তু এই টাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল আপনাদের। মাননীয় প্রাক্তন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা বর্তমান মুখ্য সচিব নির্বাচন চলাকালীন বিভিন্ন বুথের পরিকাঠামো পরিদর্শন করতে গিয়ে তার যে অভিজ্ঞতা বা প্রধান শিক্ষকদের বক্তব্য তিনি একটু একটু করে তুলে ধরেছেন, যে কোনো আধিকারিক জনপ্রতিনিধিকে দেখলে, আমিও রাজনৈতিক প্রচারে বা বিভিন্ন কারণে আমিও যখন গেছি বা বিদ্যালয়ের অনুষ্ঠানে 50 বছর, 75 বছর, 100 বছর পূর্তিতে, তখন তারা একই কথা বলেছেন যে কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না, আপনি সরকারে নেই, আপনি বিরোধী দলনেতা, আপনি বিধানসভায় উল্লেখ করুন। বিধানসভাতে একাধিকবার দীপক বর্মন, ডক্টর শঙ্কর ঘোষ, অরূপ দাস, যারা আজকে মন্ত্রী, তারা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন এই আপনাদের এই যে কঠিন একটা অবস্থার কথা। আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনোই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না। কারণ আমাদের ভারতবর্ষে সংবিধান প্রণেতা প্রণম্য বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন, তিনি কিন্তু শিক্ষাকে
মৌলিক অধিকারের মধ্যে দিয়ে গেছিলেন। অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে মানব সম্পদ তাকে বিকশিত করা এবং একটা পরিপূর্ণ মানুষ তৈরি করার প্রধান জায়গা হলো এই বিদ্যা মন্দির। তাই কোনো সরকার শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে তার অগ্রগতি ঘটতে পারে না। যতই ফ্লাইওভার বানান, যতই ভালো ভালো রাস্তা বানান, যতই নতুন নতুন বিল্ডিং বানান, শিক্ষা ছাড়া কখনো হতে পারে না। আমরা অত্যন্ত অগ্রাধিকার দিয়েছি শিক্ষাকে। আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি। এবং ভারত সরকারের সঙ্গে আমাদের শিক্ষা দপ্তরের সমস্ত শুধু এই কম্পোজিট গ্র্যান্টের টাকা নিয়ে আসা নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। উভয় সরকার আলোচনা করেছি এবং যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের যৌথ দায়িত্বে, আমরা সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য ব্যবস্থা নিয়েছি। শিক্ষা ঠিক করতে গেলে প্রথম দরকার পরিকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় দরকার ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো, স্কুলমুখী করা এবং মূলত আজকে যে প্রতিযোগিতার যুগ, বেসরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা যদি সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য বা কাছাকাছি নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকারা বেসরকারি স্কুলের দিকে তাদের ছেলে মেয়েদের পাঠানোর চেষ্টা করবে এবং করছে। একটা ভয়ঙ্কর বিপর্যয় আমাদের 2025 সালে এই রাজ্যে বিগত সরকার ঘটিয়েছে। 2025-এর 6ই মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। তারপরে 3 মাস ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত জটিলতার কারণে আমাদের এই রাজ্যে আমাদের স্নাতক স্তরে ভর্তি বন্ধ ছিল। 3 মাস পরে ভর্তি হয়েছে, যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি বন্ধ ছিল না, তারা কিন্তু ভর্তি করে দিয়েছিল সেই সময়। তাই আমাদের তখন মনে হয়েছিল যে শিক্ষা তার সরকারি দায়িত্বের মধ্যে না রেখে শিক্ষাকে বাজারিকরণ করা, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার একটা সুপ্ত ষড়যন্ত্রের শিকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হচ্ছে। এমনকি জয়েন্টের রেজাল্টও সবচেয়ে শেষে বেরোনোর ফলে আমাদের ভালো ভালো সমস্ত স্টুডেন্ট অন্য রাজ্যে চলে যায়, গিয়ে তারা ভর্তির সুযোগ নেয়। আপনারা শুনলে খুশি হবেন, এবারে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ফল প্রকাশের সাথে সাথে অনলাইনে অ্যাডমিশন চালু করা, ত্রুটিমুক্ত অ্যাডমিশন করা এবং আমাদের মেধার ভিত্তিতে অ্যাডমিশন করানো। এর ফলস্বরূপ পশ্চিমবঙ্গে গত কয়েক বছরের তুলনায় এবারে প্রথম বর্ষে উচ্চ মাধ্যমিকের পরে ভর্তির সংখ্যা বেড়েছে, একইভাবে 11-এ ভর্তির সংখ্যা বেড়েছে এবং পশ্চিমবঙ্গে যত ইঞ্জিনিয়ারিং সরকারি স্কুল আমাদের প্রতিষ্ঠান রয়েছে, সেখানে 100% আসন ভর্তি হয়েছে, যেটা গত বছর মাত্র 30% আসন ভর্তি হয়েছিল। তার মানে অভিভাবক অভিভাবিকরা আশা দেখছেন যে এই সরকার, তাদের আমলে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে, আমার পুত্র কন্যাকে শিক্ষিত করতে পারি, তাহলে কর্মসংস্থানের সুযোগ ভবিষ্যতে পাওয়া যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তর্ভুক্ত হব। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ, গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব এবং আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আমাদের মালিক, তাদেরকে আমাদের অবশ্যই
আধুনিক শিক্ষার সাথে সাথে ভারতবর্ষের অতীত ইতিহাস, অতীত সাংস্কৃতিক ঐতিহ্য এটা জানানো আমাদের কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। আমরা বিদ্যালয় পরিচালন কমিটিতে জাতীয় শিক্ষানীতি মেনে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ পরিচালিত 21টি রাজ্য অনুকরণ করে অভিভাবকদের মধ্য থেকেই স্কুল পরিচালন কমিটির দায়িত্ব আগামী দিনে নষ্ট করার পরিকল্পনা নিয়েছি। আমরা 1200-র বেশি সরকারি বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, সরকারি স্কুল, সেখানে ডিজিটাল শিক্ষা সহায়িকা এবং পারস্পরিক অংশগ্রহণমূলক শিক্ষা প্রযুক্তির সরবরাহ করছি। এক্ষেত্রে নিশ্চিতভাবে পিছিয়ে পড়া জেলাগুলি, অর্থনৈতিকভাবে দূরবর্তী জেলাগুলি, গ্রামীণ জেলাগুলি, গ্রামীণ বিদ্যালয়গুলি অগ্রাধিকার পাবে। এর বাইরেও উচ্চ মাধ্যমিক শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত করছি। পশ্চিমবঙ্গ শিক্ষা পোর্টাল ও পিএম ই বিদ্যা চ্যানেলের উচ্চমানের অডিও ভিজুয়াল শিক্ষার উৎস সহজলভ্য করার ব্যবস্থা আমাদের দপ্তরের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষকদের ব্যাপক ক্ষমতায়ন, প্রশিক্ষণ, আমাদের শিক্ষকদের উদ্ভাবনী এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাদান পদ্ধতি গ্রহণে আমরা সক্ষম করে তুলছি। প্রায় 3 লক্ষ শিক্ষক দীক্ষা পোর্টালে নথিভুক্ত হয়েছেন এবং 18 লক্ষের বেশি কোর্সে অংশগ্রহণ করেছেন, যা ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ কোর্স এনরোলমেন্টের মধ্যে পড়ে। এর বাইরেও অনেক রয়েছে। আপনাদের তো স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি ফেরার তাড়া রয়েছে, আমি আজ বিস্তারিত আর বলবো না। এর বাইরেও 1000টি সরকারি সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা বানানোর জন্য আপনাদেরকে অনুমোদন দিচ্ছি। পিএম শ্রী আমরা আসার আগে আগের সরকার একটি তালিকা করে গেছিল, ওই তালিকা ত্রুটিযুক্ত তালিকা, কিন্তু আমরা গ্রহণ করেছি, কারণ আমরা চাই না কেউ বঞ্চিত হোক। আমরা বিশেষ অনুরোধ করে শিক্ষা দপ্তরকে 600 জায়গা 800 করতে পেরেছি আপাতত। আমরা চেষ্টায় আছি। মাননীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীজি তিনি শীঘ্রই এখানে আসবেন এবং তার সঙ্গে আমার যোগাযোগও হয়েছে, এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও আমি দিল্লি পাঠাবো। তিনি কথা বলার পরে আরো যাতে এখানে পিএম শ্রী স্কুলের সংখ্যা বাড়ানো যায়। আমরা ইতিমধ্যে 200 বাড়তি পেয়েছি। মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী এই রাজ্যের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের বিশেষ সহযোগিতায় 200 আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরো বৃদ্ধি করার, আমরা লেগে আছি। আমরা আশা করছি ভবিষ্যতে সুযোগ পাব। পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। এর সাথে সাথে যে কথা মাননীয় দীপক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা।
এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতি পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। ৬,০০০-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো, এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ 42,192 জন প্যারা টিচারের প্রতি, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সমান অংশীদারিত্ব দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে। আমাদের বর্তমান স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও আমাদের 7th পে কমিশন তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে, এবং তারা দ্রুত যতটা সম্ভব তারা পে কমিশনের রিপোর্ট দাখিল করবেন। এর সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডি এর যে তফাৎ ছিল 42%, আমরা 20% দিতে পেরেছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো নয়, ধীরে ধীরে এই গ্যাপ আমরা মেকআপ করব, এবং আমরা অর্থমন্ত্রককে বলেছি যে পুজোর মাসে ছুটি পড়ার আগে অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দেওয়া যায়, তার প্রচেষ্টা আমরা নিয়েছি। এই বিষয়গুলো এই কারণে বললাম, শুধুমাত্র বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নয়, সকলের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় পরিচালক ব্যবস্থায় স্বচ্ছতা এনে আমরা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। আমরা উন্নয়নের দিকে নজর দিয়েছি। শুধুমাত্র নতুন নতুন বিল্ডিং তৈরি করা নিশ্চিতভাবে আমাদের আগামী দিনের পরিকল্পনায় থাকা উচিত, কিন্তু যা আছে সেটা কিন্তু ভালো নেই। এখনো বহু বিদ্যালয়ে আমাদের এখনো পর্যন্ত ইলেকট্রিক কানেকশন নেই, এমন সংখ্যাও আছে এই 80,000 বিদ্যালয়ের মধ্যে। এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে গ্যাস কানেকশন নেই, মানে আমাদের মিড ডে মিল তৈরি করার ক্ষেত্রে। এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল আমরা দিতে পারিনি। আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি, আমাদের দপ্তরকে বলা হয়েছে আমরা চাই সমস্ত বিদ্যালয়গুলিকে, এক হচ্ছে সোলার প্যানেলের মধ্য দিয়ে আমাদের নন কনভেনশনাল এনার্জির মধ্যে অন্তর্ভুক্ত করা, ইলেকট্রিক
100% মানে এটাতেও আসবে, ইলেকট্রিক কানেকশন যেখানে নেই সেটাকেও দ্রুত করা, গ্যাসের মাধ্যমে মিড ডে মিল রান্নার ব্যবস্থা করা, ইউটেনসিল যেখানে নেই ইউটেনসিল সেখানে দেওয়ার ব্যবস্থা করা, ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় নির্মাণ সুনিশ্চিত করা এবং সাথে সাথে ফ্যান দেওয়া, মানে আমাদের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এলাকাতে, আমাদের রাঢ়বঙ্গের ওই বিস্তীর্ণ এলাকাতে গরমের সময় যে ধরনের কষ্ট পান আমাদের সমস্ত যারা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, বিশেষ করে সেখানে আমরা ফ্যান বিতরণের জন্য বলেছি সব জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যান দেওয়ার ব্যবস্থা করা। এই ছোট ছোট কাজগুলি কিন্তু এর প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা অনেক বেশি, এই বিষয়ে আমরা অগ্রাধিকার দিয়েছি। শুধু তাই নয়, মিড ডে মিল যারা রান্না করেন আমাদের দিদি মাসিরা এসএইচজি গ্রুপের, তাদের কথাও বর্তমান সরকার ভেবেছে। তারা মাত্র 2000 টাকা করে পেতেন, আমরা আগামী মাস থেকে তাদেরকে 1000 টাকা বৃদ্ধি করেছি, 3000 টাকা করে তারা পাবেন। আমি আর কথা বাড়াবো না। বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত উচ্চমানের নিয়ে যাওয়ার জন্য এবং প্রাইভেট বিদ্যালয়গুলির সঙ্গে প্রতিযোগিতায় আমাদের বাড়ির ছেলে, কৃষকের বাড়ির ছেলেরা মেয়েরা, গ্রামে থাকা সাধারণ বাড়ির ছেলে মেয়েরা, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র, আর্থিকভাবে দরিদ্র বাড়ির ছেলে মেয়েরা যাতে সমান যোগ্যতায় পায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। হারিয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনাকেও আমরা ফিরিয়ে এনেছি, যাতে যে সমস্ত আমাদের উচ্চ মেধার ছাত্রছাত্রী আছে অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষা বন্ধ না হয় তার ব্যবস্থাও করেছি। আমরা পরিকল্পনা নিচ্ছি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হোস্টেল সহ তাদেরকে আলাদাভাবে যাতে সুযোগ এবং তাদেরকে সাপোর্ট দেওয়া যায় তার পরিকল্পনাও আমাদের মধ্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এসটি ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে একাধিক একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় তৈরি করা, এর সঙ্গে খেলার মাঠ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া। প্রত্যেকটা জেলাতে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য জমি ইতিমধ্যে আমি আসার পরে 5টি জেলাতে পেন্ডিং ছিল, আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি দিয়েছি। কারণ সবাই মিলে, কেন্দ্র রাজ্য আমরা সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঠিক জায়গায় নিয়ে যেতে চাই এবং সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয় বিশেষভাবে আমাদের সংস্কৃত এর উপর জোর দেবেন আর তাদের ক্ষেত্রেও আমরা আলাদা অর্থ বরাদ্দ রেখেছি এবং সংস্কৃত